বৃষ্টি আর ঢলে ৩ জেলার প্লাবন পরিস্থিতির ভয়াল রূপ। ডুবেছে নতুন নতুন এলাকা। নেত্রকোনায় পানির নিচে রেল লাইন। আবার জমি সব পানি চলে পড়েছে, বাইরে অনেক মানুষ ডুবে গেছে এবং গরু বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা। চাঁপাইনবাবগঞ্জে হামলার শিকার বিএনপির ২ কর্মী পঙ্গুত্ব বরণের পথে। আওয়ামী লীগ ও জামায়াত শিবিরের বিরুদ্ধে একজোট হয়ে হামলা চালানোর অভিযোগ। অতপ্রতভাবে আঘাত করেছে, কতটা আঘাত করেছে আমি বলতেও পারবো না। আওয়ামী লীগের যোগ দিয়ে ট্যাঙ্কাটা ফেলে দিয়েছে। আওয়ামী লীগ ভাইসা বেড়াচ্ছিল, জামাত ওরাকে সাথে করে নিয়ে আমরাকে দমন করার জন্য পরিকল্পিতভাবে আমরাকে দিয়ে যাচ্ছে। পটুয়াখালীতে বেড়িবাঁধ সড়ক সংস্কারে মাটির আস্তরণ দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। সড়কের ইট তুলে নিচ্ছে স্থানীয়রা। ভোগান্তিতে অন্তত ২০,০০০ মানুষ। নিজ গ্রামে সমাহিত হলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। জানাজায় অংশ নেয় মুন্সিগঞ্জের সব শ্রেণী পেশার মানুষ। বিদেহী আত্মার শান্তি কামনা। খুব ভালো লোক, অমায়িক সাধারণ চরিত্রের একজন মানুষ ছিলেন। চৌধুরী স্যারের মৃত্যুতে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, জানি না এই অপূরণীয় ক্ষতি আমরা কিভাবে পুষিয়ে নেব। নাটোরে ধান দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা। বানাতে সময় লেগেছে ১ মাসের বেশি। নজরও কাটছে সবার। ধান দিয়ে যে এত সুন্দর একটা প্রতিমা হয়, আমাদের দেখে খুবই ভালো লাগলো। প্রতিমার এই কাজের নতুনত্ব কিছু চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভয়াল রূপ নিয়েছে শেরপুর, ময়মনসিংহ আর নেত্রকোনার প্লাবন পরিস্থিতি। বৃষ্টির সাথে উজানের ঢল অব্যাহত থাকায় ডুবছে নতুন নতুন এলাকা। পানিবন্দী কয়েক লাখ মানুষ। ৩ দিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়। ময়মনসিংহ ও পূর্ব ধলার জারিয়া রেলপথে পানি উঠে ব্যাহত চলাচল। এখন পর্যন্ত শেরপুরের ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। তিন দিন ধরেই অবিরাম বর্ষণ, সাথে অব্যাহত পাহাড়ি ঢল। ফলাফল, দর্শা আর নেতাই নদীর পানিতে এভাবেই তলিয়েছে ময়মনসিংহের ১৫ ইউনিয়নের অন্তত ৮০টি গ্রাম। জলমগ্ন বাড়িঘর, রাস্তাঘাট, পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতালেও। দুর্ভোগে লাখো মানুষ। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে ছুটছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। কয়েকটা নদী পার হইয়া এটা আমাদের কংস নদী আছে, কংস নদীতে নামে এবং কংস নদী হইয়া সেটা চলে যায়। বৃষ্টিটা কমে যায় তাহলে আসলে পানি খুব দ্রুত নেমে যাবে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত বৃষ্টিটা কমছে না এবং আবহাওয়া অফিস যেটা বলছে আরো একদিন আসলে এটা বৃষ্টি থাকতে পারে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে ৩ দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়। স্রোতের তোড়ে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই। উজানের পানি বিভিন্ন নদ নদী হয়ে বইছে ভাটির দিকে। জলমগ্ন ৫ উপজেলার ১.৫ লাখের বেশি মানুষ। অনেক মানুষ ডুবে গেছে এবং গরু বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা। উজানের ঢলে পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোনায়। সোমেশ্বরী, কংস, ধনু, মগরা সহ সব নদ নদীর পানি বেড়েই চলেছে। ৩ দিনের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নেত্রকোনায়। দুর্গাপুরের জারিয়া জাঞ্জাল স্টেশনে ৭৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। পানি উঠেছে ময়মনসিংহ ও পূর্ব ধলার জারিয়া রেলপথে। ব্যাহত ট্রেন চলাচল। ২ ঘন্টা ৪,০০০ পরিবার এখন বাসায় গেছে, পানিবন্দী অবস্থা আছে। আমরা ৩টা স্থান নির্ধারণ করছি। যে মূল বেড়িবাঁধটা আছে সেটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আর এই গ্রাম পুরোটা প্লাবিত। প্রতিটা ঘরে ঘরে পানি, সকাল থেকে কারো খাবার নাই। রেল লাইনটা অনেকটা পানির নিচে পড়ে গেছে। ঝুঁকিপূর্ণ এভাবে চলতেছে, যে কোনো সময় নয় অ্যাক্সিডেন্ট হতে পারে। পানির চাপে জামালপুর শহররক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ময়মনসিংহ জামালপুর মহাসড়কের কিছু অংশ, বাড়িঘর সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ঝুঁকিতে পড়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
দর্শক, দেশের প্লাবন পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। ময়মনসিংহে যেতে চাই শুরুতে। আমার সহকর্মী হোসেন শাহিদ সেখানে রয়েছেন। শাহিদ, পানি কি কমছে সেখানে এবং ত্রাণ কি পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা? এই মুহূর্তে আমি আছি হালুয়াঘাটে, কলসিন্দুর এলাকায়, যেটি হালুয়াঘাট এবং ধুবাউড়ার কাছাকাছি, ধুবাউড়াতে পড়েছে। এখানে যে পানির কথাটি বলা হচ্ছে যে পাহাড়ি ঢল এই এলাকা থেকেই কিন্তু নামে। পিছনে পাহাড় ক্যামেরায় আসছে কিনা বলতে পারছি না। এই পাহাড় থেকেই এই ঢল এদিক দিয়ে নামে এবং বিভিন্ন নদী দিয়ে প্রবেশ করে এখন এটি নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ ফুলপুর, তারাকান্দা যে উপজেলা রয়েছে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। একসাথে বেশি পানি ঢুকছে বিষয়টি এমন নয়। আর এখানে যাদের এখানে ত্রাণ প্রয়োজন, বিশেষ করে শুকনো খাবার প্রয়োজন, একবেলা 2 বেলা খাবেন বা 3 বেলা খাবেন, এ ধরনের ত্রাণের প্রয়োজন। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে পানি নেমে যাওয়ার, যেহেতু এটি ফ্লাশ ফ্লাড বলা হয়, এটিকে দ্রুত পানি নেমে যায়। এর পরবর্তী যে ব্যবস্থাপনাগুলো থাকে সেইগুলো নিয়েই আসলে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন যে জেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে যেন দ্রুত এই কৃষি খাতে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এবং ঘরবাড়িতে যে সমস্যা ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এগুলো যেন দ্রুত তাদের সহযোগিতার হাত তাদের প্রতি বাড়ানো হয়, এই দাবিটি তারা জানিয়েছেন সরকারের কাছে। শাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার নেত্রকোনায় যেতে চাই। আমার সহকর্মী কামাল হোসেন আমাদের সাথে যুক্ত আছেন। কামাল, বৃষ্টি কি এখনো হচ্ছে সেখানে, বা নতুন কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর আপনার কাছে এসেছে কিনা আমাদেরকে জানাবেন। এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না দুর্গাপুরে। আমি দুর্গাপুর উপজেলায় আছি, যেখানে সোমেশ্বরী এবং কংস নদীর মাঝখানে এই এলাকাটি। এখানে যে মাঠটি আমি দেখানোর চেষ্টা করছি সেটি কিন্তু ফসলের মাঠ, রূপামনির মাঠ, যে মাঠের ফসল হয়তো 3 থেকে 4 সপ্তাহ পরেই কৃষকের গড়ে উঠত। এই সময়ে আশ্বিনের এই সময়ে আসলে বন্যাটা খুবই ক্ষতি করে দিল কৃষকদের, এমনই জানিয়েছেন। আজ সকাল থেকে যদিও বৃষ্টিপাত হয়নি, কিন্তু অব্যাহত পাহাড়ি ডলে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আজ সকাল থেকে পাহাড়ি ডলে নেত্রকোনার একটি রেল লাইন, জারিয়া এলাকার একটি রেল লাইন, জারিয়া থেকে ময়মনসিংহের একটি রেল লাইন প্লাবিত হয়েছে এবং অন্যান্য নতুন নতুন অঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছে। জেলা প্রশাসন এবং অন্যান্য প্রশাসন থেকে কিন্তু ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সেটি খুবই অপ্রতুল। কৃষকের যে ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি কিন্তু পুষিয়ে নেওয়া অসম্ভব বলে জানিয়েছেন। এবং বিভিন্ন অঞ্চলে অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এই পর্যন্ত। শতাধিক গ্রামের বেশিরভাগ। ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আরো জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। এরপর আমরা শেরপুর যেতে চাই। আমার সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল আমার সাথে যুক্ত আছেন। উজ্জ্বল, লোকালয় থেকে পানি কি কিছুটা কমছে কিনা এবং নিহতদের সবার পরিচয় কি জানা গেল? ইশরাত, আপনি জানেন আসলে গত কয়েকদিনে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার কিন্তু 5টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে গাজীর খামার ইউনিয়ন। আমি যে জায়গাতে দাঁড়িয়েছি এটা একটা সড়ক, সেই সড়কের কিন্তু আমার প্রায় কোমর কাছাকাছি পানি এবং পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আমি দেখাচ্ছি আপনাকে, এটা কিন্তু একটা আমনের বিস্তীর্ণ ধান ক্ষেত এবং সমস্ত ধান ক্ষেতটাই কিন্তু এখন পানির নিচে। এবং দূরে যে বাড়িগুলো যদি ক্যামেরায় দেখা যায়, দূরে বাড়িগুলো সমস্ত বাড়ি ঘরে কিন্তু পানি ঢুকে পড়েছে। আর ত্রাণের কথা যেটা বলছেন, বেসরকারিভাবে কিছু ত্রাণ এখানে আজকে গাজীর খামার যে ইউনিয়ন সেখানে দেওয়া হয়েছে এবং জেলা বিএনপির পক্ষ থেকে একটি ত্রাণের গাড়ি এনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক যিনি ত্রাণ দিয়েছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিছু শুকনো ত্রাণ দেওয়া হয়েছে। তবে সেটা পর্যাপ্ত না। আসলে 1.5 লাখ মানুষের এই বন্যার কবলে পড়েছেন এবং 22টি ইউনিয়ন, এটা কিন্তু বিশাল একটি বিষয়। তবে সেই অনুপাতে কিন্তু ত্রাণ সরবরাহ করেছেন। যদিও আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, গতকাল আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে 6টি স্পিডবোট দিয়ে দুর্গতদেরকে উদ্ধার করা হয়েছে। এছাড়া বিজেপি থেকেও উদ্ধার করা হয়েছে। এবং আমি যদি আপনাকে বলি যে এখানে এখনো কিন্তু পানি আসলে সেভাবে কমছে না। তবে আসার কথা হলো দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে। যদি আজকে বৃষ্টিপাত সেরকম না হয় তবে হয়তো পানি আরো কমে আসবে। ইশরাত। উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে। দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব থেকে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি ও বনায়নে। সকালে এই সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। এই 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো।
ভারী বৃষ্টিতে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। 3 দিন ধরে পানিবন্দী মানুষ, বাড়ছে দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, ডিএনডি প্রজেক্টের খাল খনন করা হলেও দুর্বল সেচ পাম্পের কারণে সংকট কাটছে না। ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা এলাকা মিলে ডিএনডি সেচ প্রকল্প। এর মধ্যে রয়েছে ফতুল্লার লালপুর, গাবতলী, টাগারপাড়, আফাজনগর সহ বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টিতে 3 দিন ধরে জলাবদ্ধ এসব এলাকার কয়েক লাখ মানুষ। শিল্প কারখানার বর্জ্য বৃষ্টির পানিতে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ডিএনডি প্রজেক্টের খাল খনন করা হলেও ভেতরে অপেক্ষাকৃত নিচু এলাকার পানি নিষ্কাশন খাল পর্যন্ত যাচ্ছে না, ফলে এই দুর্ভোগ। সমস্ত ড্রেনের পানিগুলা এই লাইনে চলতেছে। বিভিন্ন এলাকার পানি, এটা সবচেয়ে ঠালা এলাকা, পানিটা জমে। একে তো রাস্তায় জলাবদ্ধতা থাকে, প্লাস রাস্তা ভাঙা। বা এরকম একটা অবস্থায় যদি একটা প্রেগনেন্ট মহিলা বা কোনো অসুস্থ ব্যক্তি থাকে, অ্যাম্বুলেন্স আসারও কোনো উপায় নেই, বা রাতে 12টা বাজে ব্যানগাড়ি পাবে কোথা থেকে। ডিএনডি বাঁধের ভেতরে এমনই নিচু এলাকা লালপুর ও পৌষা পুকুর পাড়। এই এলাকায় বছরের বেশিরভাগ সময়ে পানি জমে থাকে। ভারী বৃষ্টি হলে পুরো এলাকা 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে যায়। যে সেচ প্রকল্প আছে এটা সীমিত আকারে, যে পানি পরিমাণ জমে সেটা কভার করতে পারে না। সেচ প্রকল্প যেটা আছে ছোট মোটর, যার জন্য পানি ওই পাশে নিষ্কাশন করতে খুব কষ্ট হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনতে আসলে ড্রেন আমরা বেশ কয়েকবার পরিষ্কার করিয়েছি, তারপরও সেটা হয় নাই। আগে যে আমাদের নেতা আসছিল খালি খেলা হইব কইছে, কোনো কাজই হয়নি। প্রকল্পের কাজ দ্রুত শেষ করে জলাবদ্ধতা দূর করার দাবি জানিয়েছে ডিএনডিবাসী। আমিন বাবু, যমুনা নিউজ। চাঁপাইনবাবগঞ্জে জামায়াত শিবির ও আওয়ামী লীগ নেতারা জোট বেঁধে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 2 নেতাকে কুপিয়ে জখম করেছে উঠেছে এমন অভিযোগ। এর মধ্যে এক শিবির কর্মী ও আওয়ামী লীগের একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তবে সব অভিযোগ অস্বীকার করছে অভিযুক্তরা। আহত 2জনই পঙ্গুত্ব বরণের পথে। হ্যামার দিয়ে আমার মাথায় একটা প্রথমে আঘাত করে, দ্বিতীয়বার আঘাত করেছে, তৃতীয়বার আমার 2 পায়ে অতপতভাবে আঘাত করেছে। কতটা আঘাত করেছে আমি বলতেও পারবো না। হামলা শিকার মেহেদি এভাবে বর্ণনা দিচ্ছিলেন সেদিনের ঘটনার। 14 সেপ্টেম্বর বাড়ি ফেরার পথে হামলায় আহত হয়ে এখনও কাতরাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সহসভাপতি মেহেদি হাসান দীপু ও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সুবেল। 2জনই পঙ্গুত্বের পথে। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে এরা জামাতের সাথে যোগ দিয়েছে। তাদের সাথে আমাদের পূর্বতা জের ছিল, আমাদের পূর্বেও এরা বাড়িঘর ভাঙচুর করেছে। ভুক্তভোগী স্বজনদেরও অভিযোগ, এলাকার আধিপত্য ও পূর্বশত্রুতার জেরে জামায়াত শিবির এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়ে চালায় এমন হামলা। পতনের পর থেকে আওয়ামী লীগ ভাইসা বেড়াচ্ছিল, জামাত ওরাকে সাথে করে নিয়ে আমরাকে দমন করার জন্য এখন এরা এই পরিকল্পিতভাবে আমরাকে দিয়ে যাচ্ছে। জামাত শিবিরা আওয়ামী লীগের যোগ দিয়ে ট্যাঙ্কাটা ফেলে দিছে। আমি ফের বলছি যে আমার ছেলে কি বুক করলে যে ট্যাঙ্কাটা ফেলে দিলে, ছেলেকে ডাইকা নিয়ে যা কুন্ডে নিয়ে বেড়াচ্ছে, বেড়ে নিয়ে এরা তরঙ্গ বেড়েছে আমার ছেলেকে, কাইটেছে খালি কাইটেছে করছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আওয়ামী নেতারা। আর জামায়াত শিবিরের দাবি, 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর আওয়ামী নেতাদের বাড়িতে হামলা ভাঙচুরের জেরেই ঘটেছে এমন ঘটনা। ছাত্রলীগের সভাপতি আব্দুল সামাদ নামে একজনকে কুপিয়েছে এবং আওয়ামী লীগের কমিশনার জুম্মন এবং এছাড়া আওয়ামী লীগের সাবেক কমিশনার জাজুল ওদের বাড়ি ভাঙচুর করছে, লুটপাট করছে। আমরা অত বলতে পারবো না। যারা আহত আছে তারাকেও যদি করেন তো তারাও বলবে যে না, ওই ছেলে এ কাজ করতে পারে না। সেদিনের ঘটনার পর 9 জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীদের স্বজনরা। গ্রেফতারও হয়েছে 2 জন। ঘটনাটা ঘটার পরে আমরা একটা নিয়মিত মামলা নিয়েছি। মামলায় যার নামে 9 জন আসামি সহ অজ্ঞাতনামা আরো 20-25 জন আছে। আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করছি। অর্থাভাবে সুচিকিৎসা ব্যাহত হওয়ার কথা জানিয়েছে ভুক্তভোগী 2 পরিবার। পাশাপাশি হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় নিরাপত্তাহীনতাও ভুগছেন বলে জানিয়েছেন তারা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মরদেহের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
শনিবার গভীর রাতে ভারসোর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায় পারিবারিক বিষয় নিয়ে আতাউর ও স্ত্রী মারুনির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সকালে তাদের সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া চিরকুটে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর আতাউর আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছে। এদিকে রাজশাহীতে অটোরিকশা চালকের ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মহানগর পুলিশ সন্দেহভাজন হিসেবে মাসুম আলীকে আটক করলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। সকালে সংবাদ ব্রিফিংয়ে আরএমপি কমিশনার জানান, গত 21শে সেপ্টেম্বর রাতে দামকুড়া থানা এলাকায় অটোরিকশা চালক সাজামুলকে হত্যা করা হয়। পরদিন মরদেহ খুঁজে পেয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশি তদন্তে পূর্ব পরিচিত মাসুম আলীর সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। গ্রেফতারের পর মাসুম জানায় অটোরিকশাটি ছিনিয়ে নিতে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে হত্যা করা হয় তাকে। যেহেতু এটা একটা অটো চিন্তায়, এর বাইরে কিন্তু এরা কিন্তু বিভিন্ন যে পরিবহনের যে বিভিন্ন চিন্তাগুলো হয় এগুলোর সাথে জড়িত থাকে। কাজটা যে কৌশলে করছে যে কোনো একটা সিন্ডিকেটের অংশ হতে পারে বা তার মধ্যে এই ধরনের অপরাধ করার প্রবণতা আমরা লক্ষ্য করতেছি। এটা হয়তো আগেও সে করছে। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। পটুয়াখালীতে চরমে পানি উন্নয়ন বোর্ড আর LGEDর সমন্বয়হীনতা। একটি সড়কের ইট তুলে নিচ্ছে স্থানীয়রা। অভিযোগ, পাকা রাস্তার উপর মাটি ফেলে সংস্কার করায় এই সমস্যা। ভোগান্তি দূর করতে দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বেরিবাদ সড়ক এটি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ অংশ। ভোগান্তিতে অন্তত 20,000 মানুষ। সম্প্রতি ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ইটের সোলিংয়ের ওপর মাটি ফেলেই শুরু হয় কর্মযজ্ঞ। স্থানীয়দের অভিমত, যেহেতু মাটি ফেলে তৈরি করা হচ্ছে রাস্তা, তাই দরকার নেই নিচের ইটগুলোর। এমন ধারণা থেকে রাস্তা খুঁড়ে ইট সুরকি তুলে নিয়ে যাচ্ছে স্থানীয়রা। অভিযোগ রয়েছে ইউপি সদস্য মিলন মিয়ার নির্দেশে চলছে এমন কর্মকাণ্ড। আগে পাকা রাস্তা অটো চলতে, এখন তো বন্যার রাস্তা নিয়ে গেছে, অটো চলবে কোথাও, মানুষ চলতে পারে না। মানে অনেক মানুষই কাজল নেওয়ার লোকই নিয়েছে, এখন আমাকে আইতে যাইতে খুব কষ্ট হয়েছে। বাধা দেওয়ার মালিক হইলে যাইয়া মেম্বারই জনগণের দিয়ে দেবে। অভিযোগের বিষয় অস্বীকার করেছেন ইউপি সদস্য মিলন। তার দাবি, নিষেধ সত্ত্বেও ইট তুলে নিয়ে যাচ্ছে গ্রামের কিছু মানুষ। আমি তো এই মতো আমি সবাই মানা করছি, আর তো বেকুয়া দিগ্যাসি সবাই মানা করছি, আর দেখো শুনুন, এটা আমার কাজ আমি করছি, ঠিক আছে। এমন ঘটনার জন্য সরকারি সংস্থাগুলোর দায়িত্বে অবহেলা ও সমন্বয়হীনতাকে দায়ী করছে সুশীল সমাজ। তবে দপ্তর দুটি একে অপরকে দুষছে। উচিত ছিল পানি উন্নয়ন বোর্ডের আমাদের কাছে চিঠি দিয়ে অবহিত করা বা অথবা ফোনে অবহিত করা, ভাই আমরা এই রাস্তাটা সংস্কার করব, এখানে আপনাদের পাকা অংশের কিছু মালামাল আছে, এটা একটু অপসারণ করে নিয়ে যান, তখন আমরা সেটা ব্যবস্থা নিতাম। প্রায় 1 যুগ আগে কচা নদীর তীরে ধনখালী ও কালীচান্না গ্রামের প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এর কিছুদিন পর বেরিবাঁধের 8 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করে LGED। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সম্প্রতি মৌলভীবাজারের জুরি সীমান্তে BSF এর হাতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে উপজেলার ঘাকটেকা বাজার সংলগ্ন মাঠে স্বর্ণার পরিবারের সাথে কুশল বিনিময় করেন তিনি। এই সময় দলীয় নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান। পরে আলোচনা সভায় অংশ নেন রিজভী। সভা শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্বর্ণার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজন গ্রামে চতুর্থ দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে সাবেক রাষ্ট্রপতি AKM বদরুদ্দোজা চৌধুরীর। এর আগে
রবিবার সকালে মরদেহ নেওয়া হয় শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে। প্রখ্যাত চিকিৎসক ও বর্ষিয়ান এই রাজনীতিবিদকে শেষ শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। দলমত ভুলে মুন্সিগঞ্জ বিক্রমপুরের মানুষের জন্য কাজ করেছেন বলে জানান স্থানীয়রা। মরহুমের বিদেহী আত্মার জন্য দোয়া চেয়েছেন সন্তানরা। এখানে বারবার এসেছেন তিনি, কখনো চিকিৎসক, এমপি, মন্ত্রী, কখনো বা আবার রাষ্ট্রপতি হয়ে। তবে শেষবারের মতো এলেন নিথর দেহে, নিষ্প্রাণে। সাবেক রাষ্ট্রপতি ও বরেণ্য রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরীর জানাজায় অংশ নিতে মুন্সিগঞ্জের শ্রীনগরে হাজারো মানুষের ঢল নামে। সকাল 10টায় বি চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় উপজেলা স্টেডিয়ামে। এতে দলমত নির্বিশেষে ঢল নামে মানুষের। অন্তিম যাত্রায় শ্রদ্ধা জানায় তার প্রতিষ্ঠিত বিকল্প ধারাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এ সময় তার স্মৃতিচারণ করেন স্থানীয়রা। ভালো লোক আসছিল, আল্লাহ ভালোই দিছিল, মানুষের বাচ্চা আল্লাহ দিছে দুনিয়ায় পয়দা করে। অত্যন্ত অমায়িক সাধারণ চরিত্রের একজন মানুষ ছিলেন। ওনাকে যত দেখেছি তত মুগ্ধ হয়েছি। যে কাজ করে গেছে এলাকার মানুষের জন্য, গ্রামের জন্য, সেটা রয়ে যাবে চিরকাল। একটি টাকার দুর্নীতিও করেন নাই, কাউকে অন্যায়ভাবে কোনো কষ্ট দেন নাই, কাউকে কারো খেতের উপর জুলুম করেন নাই। বাদজোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় হয় চতুর্থ জানাজা। পরে দাফন করা হয় সামাজিক কবরস্থানে। আমার আব্বার শূন্যস্থান মনে হয় না কেউই পূরণ করতে পারবে। এটা সত্যি কথা, কারণ আমার আব্বার মতন ওনার মতন ভালো মানুষ আসলে হয় না। আমরা চেষ্টা করব সবসময় মানুষের পাশে থাকতে, এতটুকু এইটা আমি প্রমিস করতে পারি ইনশাল্লাহ। ভালো মানুষগুলিকেও চিহ্নিত করে ধরতে হবে। যেই খারাপ রাজনীতির মধ্যে, এই নোংরা রাজনীতির মধ্যে, এই গন্ধওয়ালা রাজনীতির মধ্যে 58 বছর রাজনীতি করছে, কিন্তু সব দলের মানুষ ভালোবাসে। রাজনৈতিক বিভেদ তো থাকতেই পারে, রাজনৈতিক বিতর্কের কারণে ওনার এই যে সন্ত্রাস করলো না, দুর্নীতি করলো না, একটা ভালো মানুষ, মানুষের সেবা দিয়ে গেল, সবাই এক করে গেল। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় 94 বছর বয়সে মারা যান রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ধান দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা। নাটোরের বিশ্বজিৎ পালের সময় লেগেছে 1 মাসেরও বেশি, যার জন্য লেগেছে 50 কেজি ধান। এমন ব্যতিক্রমী উদ্যোগ এবারই প্রথম। যেন সোনায় মোড়ানো দুর্গা মূর্তি। নাটোরের লালবাজারে ধান দিয়ে তৈরি হয়েছে দেবী দুর্গার প্রতিমা। কাঠ, বাঁশ, পাট আর বিচুলি দিয়েই তৈরি হয়েছে দুর্গা দেবীর কাঠামো। মাটি দিয়ে আনা হয়েছে প্রতিমার আকৃতি। মাটি নরম থাকতেই তার উপর বসানো হয়েছে ধান। দুর্গতি নাশিনীর অলঙ্কারও তৈরি ধান দিয়ে। এই প্রতিমার কাজ আমি আমার বাপের কাছ থেকে শিখেছি। এই করার পর আস্তে আস্তে আমি প্রতিমার এই কাজের নতুনত্ব কিছু চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসে। ধান দিয়ে তৈরি করব, এটা আমি এখানে আমার স্থানীয় কমিটির সাথে যোগাযোগ করি। রংতুলিতে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গার মুখের আদল। সাথে আছে তার 4 সন্তান লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর কার্তিক। বাদ যায়নি অসুর, সিংহ, হাঁস, পেঁচা ও সাপ। শিল্পীর নিপুণ হাতের কারুকার্যে প্রতিমাটি নজর কাড়ছে সবার। এবছর আমি প্রথম বাবার সাথে এরকম ধানের প্রতিমার কাজে সামিল হলাম। খুব ভালো লাগলো, একটা ভিন্ন রকম পরিকল্পনার এই কাজে সামিল হতে পারে। ধান দিয়েও তৈরি করা যায় এমন একটা প্রতিমা, তো আমরা ওটাই দেখতে আসাতে আমরা দেখলাম যে সুন্দর একটা প্রতিমা। ধান দিয়ে যে এত সুন্দর একটা প্রতিমা হয় আমাদের দেখে খুবই ভালো লাগলো। ধানে গড়া দুর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে রবি সুতম সংঘের মণ্ডপে। এছাড়া জেলার 351টি মণ্ডপে হবে দুর্গাপূজা। ভক্তদের কাছে না, দর্শকদের কাছেও। দর্শক তো সবাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যারা এই দেশবাসী সবাই, বাইরে থেকে নাটোরে সবাই আসবেন, আমন্ত্রণ জানাচ্ছি। সেজন্য পূজার বিভিন্ন মূর্তি, বিভিন্ন প্রতিমা এখানে শৈল্পিক দৃষ্টিকোণ থেকে তৈরি হয়েছে। 50 কেজি ধান লেগেছে এই প্রতিমার পুরো সেটটি তৈরিতে। বিক্রি করা হয়েছে 95,000 টাকায়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা ও উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর জয়দেবপুর শিব মন্দিরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় 57টি ওয়ার্ডের 107টি মন্দিরে 10,000 টাকা করে আর্থিক উপহার দেয় মহানগর বিএনপি। নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেয়া হয় এই আর্থিক সহায়তা।
অনুষ্ঠানে কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি শওকত হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সহ স্থানীয় নেতাকর্মীরা। সারা দেশে চলছে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার মহাষষ্ঠীতে শুরু হবে আনুষ্ঠানিকতা। মণ্ডপে, মন্দিরে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা প্রায় শেষ। কোথাও কোথাও চলছে রঙের কাজ। কারিগরদের হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে দুর্গার অনিন্দ্য রূপ। শেষ সময়ে প্রতিমার অঙ্গসজ্জার বাকি কাজে ব্যস্ত তারা। সনাতন সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। নির্বিঘ্নে পূজা উদযাপনে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থাও। সব মণ্ডপে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার সদস্যদের। কুমিল্লার বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। বিজিবি জানায়, সীমান্ত এলাকাগুলোতে 122টি পূজা মণ্ডপে 82 প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। এদিকে রাজশাহী মহানগরীর 96টি পূজা মণ্ডপের প্রতিটিতে 4 জন করে পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষণিক অবস্থান করবে। সঙ্গে থাকবেন আনসার সদস্যরা। এছাড়া এলাকাভিত্তিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে 5 সদস্যের টহল দল ও 5 সদস্যের সাদা পোশাকের পুলিশ। দর্শক, দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কে জানবো। খুলনায় যেতে চাই আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে। প্রবীর, মহাষষ্ঠীর আগে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেখানে আমাদেরকে জানাবেন এবং শেষ সময়ের প্রস্তুতি আপনি কেমন দেখছেন? শেষ সময় প্রস্তুতিতে একেবারে ব্যস্ত সময় পার করছে পূজার্থী পুণ্যার্থী যারা রয়েছে খুলনাতে। ইশরাত এবং যদি বলি খুলনায় 913টি মন্দিরে সাড়ম্বরে আয়োজিত হচ্ছে এবারকার দেবী দুর্গা বন্দনা। সেই কারণে কোনো মন্দিরে দেখেছি আমরা প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে, আবার কোনো মন্দিরে প্রতিমা তৈরি, আলোকসজ্জা, একই সাথে প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে রয়েছি খুলনার সবচেয়ে বড় পূজা মন্দির ধর্মসভা পূজা মন্দির। এই মন্দিরের প্রতিমাটি আমরা দেখাচ্ছি। প্রতি বছরই কিন্তু এই মন্দিরে পূজার আয়োজন করে এখানে যারা পূজারী রয়েছে তারা, এবং পূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ দেওয়া হবে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশ, একই সাথে খুলনা জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে 113টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে। আগেই বলেছি, এর মধ্যে খুলনা মহানগরীর যে 8টি থানা রয়েছে সেখানে 124টি, বাকি 779টি খুলনা যে 9টি উপজেলা রয়েছে সেই সমস্ত জায়গায় আয়োজন হচ্ছে। অর্থাৎ খুলনার সব প্রান্ত জুড়েই কিন্তু দেবী বন্দনা, দেবীকে আগমনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করছে। আপনি জানেন আগামী 8 তারিখ দেবীর অকাল বোধন, একই সাথে দেবীর অধিবাস অনুষ্ঠিত হবে এবং পরদিন মূল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অর্থাৎ বুধবার 9 তারিখ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এটি শুরু হবে। আরও একটা তথ্য আপনাকে বলে রাখি, এবার নবমী এবং অষ্টমী তিথি একই দিনে পড়ায় পূজার ব্যাপ্তিকাল একদিন কমবে। তবে আয়োজক যারা বলেছে তারা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু ষষ্ঠী দিনটা রয়েছে তার একদিন আগে আবার এটি বোধন, যেটি শারদীয় দুর্গাপূজায় দেবীর অকাল বোধন নামে পরিচিত, সেটি সম্পন্ন হবে। একই সাথে দেবীকে আহ্বান জানানো হবে, একই সাথে দেবীর অধিবাস সম্পন্ন হবে। সেই মিলায় কিন্তু পূজা সব মিলায় 5 দিনে অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে বলেছি যে দেবী দেখতে পাচ্ছেন যে যে রূপটি হিন্দু শাস্ত্র মতে যে সমস্ত ধর্মাবলম্বীরা রয়েছে তারা মনে করে দেবী অসুর বিনাশিনী। দেবী স্বর্গলোক থেকে মর্তে এসেছিলেন অসুর বিনাশ করতে, শান্তি। প্রবীণ, ধন্যবাদ আপনাকে।